আমি বললাম যে আহ, কালকে তোমাদের ম্যাথের উপরে 30 মার্কের এমসিকিউ এক্সাম হবে। তো 30 মার্কের এক্সাম হবে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে। আমি কোন কোন চ্যাপ্টারের উপরে পরীক্ষা নেব, সেটা এখন বলে দিব, মানে ক্লাস শেষ হওয়ার পরে। আজকে আমরা যেটা পড়বো তার নাম হলো পরিসংখ্যান। আজকে আমরা যেটা পড়বো তার নাম হলো পরিসংখ্যান। তো পরিসংখ্যান মোটামুটি একটা খুব সহজ একটা টপিক। দেন অনেকের কাছে অনেক কঠিন লাগে, বাট মনে করো যে পাশ করার জন্য পরিসংখ্যান সবাই ভালোবাসে, বুঝছো। আমি অনেক ভালোবাসতাম পরিসংখ্যানে পাশ করার জন্য। তো কথা হলো যে আল্লাহর মতে আমিও পাশ করেছিলাম পরিসংখ্যান করে, তোমরাও পাশ করবা পরিসংখ্যান, বুঝছো। তো এখন আসো পরিসংখ্যানটা আমরা পড়া শুরু করি। এই পাস করিলাম তার মানে এই না 33 পে পাস। আমি 100 পে পাস করিলাম, বুঝছো। আমার অঙ্কে মার্ক ছিল 100, 100 পে পাস করি। তো এটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে গিয়া আমি পরিসংখ্যান লিখেই পাস করেছি। তো আসো, আমি যদি পরিসংখ্যান না পারতাম তাহলে আমার 90 হতো। তো এবার আসো আমি তোমাদের পরিসংখ্যান করা একটু শিখাই, আস্তে আস্তে শিখাই। সেটা 1 নম্বর হলো উপাত্ত, বুঝছো। উপাত্ত, উপাত্ত মানে কি তোমাদেরকে আমি যদি এখন বুঝাই যে উপাত্ত কি। কোনো ঘটনা, বুঝছো, কোনো ঘটনা বা কোনো মনে করো যে ঘটনার যে নির্দেশক, বুঝছো, কোনো ঘটনা বা কোনো ঘটনার নির্দেশক, মনে করো যে কোনো ঘটনা বা কোনো ঘটনার নির্দেশক, বুঝছো। কি কি বললাম, কোনো ঘটনা বা কোনো ঘটনার নির্দেশক। এই যে ঘটনা বা ঘটনার যে নির্দেশক, এই যে ঘটনা বা ঘটনার নির্দেশককে যদি পরিসংখ্যানের মাধ্যমে প্রকাশ করা হয়, বুঝছো, পরিসংখ্যানের মাধ্যমে প্রকাশ করা হয়, তাহলে সেটাকে আমরা উপাত্ত বলতে পারি। যেমন মনে করো যে 100 নম্বরের মধ্যে, মনে করো যে 100 নম্বরের নম্বরের মধ্যে মনে করো যে 10 জনের পরীক্ষার নাম্বার, 10 জনের পরীক্ষার নাম্বার, পরীক্ষার নাম্বার। এরা মনে করে একজন পেয়েছে 98, একজন পেয়েছে 99, একজন পেয়েছে 33, বুঝছো, একজন পেয়েছে 33, একজন পেয়েছে 20, বুঝতে পারছো। তো এই যে যে এই নাম্বার গুলা পাচ্ছ না, এগুলো কি কোনো ঘটনা বা ঘটনার নির্দেশক। এই ঘটনা বা ঘটনার নির্দেশক আমরা উপাত্তের মাধ্যমে যখন প্রকাশ করি, তখন সেটাকে আমরা বলতে পারি কি বলতো, উপাত্ত। বা যেটা পরিসংখ্যানের মাধ্যমে যদি প্রকাশ করি, তো সেইটাই হলো আমাদের উপাত্ত। আমার কথা বুঝতে পেরেছো। এখন পরিসংখ্যান কি, পরিসংখ্যানটা কি এখন আমাদের জানতে মন চাইতে পারে যে পরিসংখ্যানটা কি আসলে। পরিসংখ্যান, পরিসংখ্যানটা আসলে কি। পরিসংখ্যানটা আমি যদি একটু বলি যে বিজ্ঞান ভিত্তিক ভাবে, বুঝছো, বিজ্ঞান ভিত্তিক ভাবে বা বিজ্ঞান ভিত্তিক কৌশলে। কিসের মাধ্যমে, বিজ্ঞান ভিত্তিক, বিজ্ঞান ভিত্তিক ভাবে, বুঝছো, কেমন ভাবে, বিজ্ঞান ভিত্তিক ভাবে, বিজ্ঞান ভিত্তিক ভাবে বা বিজ্ঞান ভিত্তিক কৌশলে সংখ্যাসূচক তথ্য। বলো, কোনটা, এই পরিসংখ্যানের? অবশ্যই সম্পর্ক আছে। এই যে আমরা যে অঙ্ক করি, অঙ্ক বিজ্ঞান না পাগল। অঙ্ক একটা কি, অঙ্ক একটা বিশুদ্ধ বিজ্ঞান, বুঝছো। ম্যাথ ইজ এ পিওর সায়েন্স। তো তোমার ম্যাথ ছাড়া বিজ্ঞান কি ম্যাথের বাইরে নাকি পাগল? অঙ্ক কি বিজ্ঞানের বাইরে নাকি? বিজ্ঞানই তো এই সবকিছু মিলাই তো বিজ্ঞান। আমরা যারা বিজ্ঞানের ছাত্র আছি, আমরা ম্যাথ নিয়ে অনার্স পড়ি না, কেন পড়ি? কারণ অঙ্কই তো বিজ্ঞানের জনক। বিজ্ঞানকে তৈরি করেছেই তো অঙ্ক, বুঝতে পেরেছো? তো আমি যদি বলি বিজ্ঞান ভিত্তিক কৌশল দ্বারা যার দ্বারা কি বলতো, সংখ্যাসূচক, সংখ্যাসূচক উপাত্ত সংগ্রহ, উপাত্তের উপস্থাপনা, উপাত্তের কি, উপাত্ত সংগ্রহ, সংগ্রহ, উপাত্ত উপস্থাপনা, উপাত্ত কি, উপস্থাপনা, উপস্থাপনা। এরপরে আমি যদি বলি যে উপাত্তের বিশ্লেষণ, বিশ্লেষণ, এইগুলা যদি করা যায়, তখন সেটাকে আমরা কি বলি, সেটাকে বলি পরিসংখ্যান। তাহলে আবারও বলি যে বিজ্ঞান ভিত্তিক ভাবে যদি কোনো উপাত্ত, যদি কোনো উপাত্তর সংগ্রহ, উপস্থাপনা অথবা বিশ্লেষণ করো, সেটাকে আমরা বলতে পারি পরিসংখ্যান। আশা করি বুঝতে পারছো। এবার আমি যদি পরিসংখ্যানের কাঁচামাল বলি, বুঝতে পেরেছো, পরিসংখ্যানের কাঁচামাল। যে কোনো কাজ করতে গেলে কাঁচামাল প্রয়োজন। কাঁচামাল মানে কি, ওই জিনিসটা তুমি যা দিয়ে তৈরি করবে সেটা হলো কাঁচামাল। তো পরিসংখ্যানের কাঁচামাল কি, বলো। পরিসংখ্যান আমি বলি বিজ্ঞান ভিত্তিক ভাবে,
বিজ্ঞান ভিত্তিক ভাবে বা বিজ্ঞান ভিত্তিক কৌশলে যদি সংখ্যাসূচক কোনো তথ্য, বুঝছো, সংখ্যাসূচক কোনো তথ্য বা উপাত্ত সংগ্রহ, উপস্থাপনা অথবা বিশ্লেষণ, উপস্থাপনা অথবা বিশ্লেষণ আহ অথবা যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাইলেই সেটাকে আমরা পরিসংখ্যান বলতে পারি। এখন কথা হলো যে পরিসংখ্যানের বৈশিষ্ট্য কি কি। পরিসংখ্যানের বৈশিষ্ট্য, পরিসংখ্যানের বৈশিষ্ট্য, তার আগে আমরা পরিসংখ্যানের কাঁচামাল সম্পর্কে একটু জানবো। পরিসংখ্যানের এই যে পরিসংখ্যানের কাঁচামাল, কাঁচামাল, তো পরিসংখ্যানের কাঁচামালটা আসলে কি বলো? পরিসংখ্যানের কাঁচামাল যদি আমি তোমারে বলি, তাহলে পরিসংখ্যানের কাঁচামালটা আসলে কি? পরিসংখ্যানের কাঁচামাল হচ্ছে অনুসন্ধানধীন উপাত্ত। কি? অনুসন্ধানধীন উপাত্ত, বুঝছো? তাহলে তাহলে আমাদের পরিসংখ্যানের কাঁচামাল কি বলতো? অনুসন্ধানধীন উপাত্ত। এইটাই হচ্ছে আমাদের পরিসংখ্যানের কাঁচামাল। বুঝতে পেরেছো? পরিসংখ্যানের কাঁচামাল কি? অনুসন্ধানাধীন উপাত্ত। অনুসন্ধানাধীন উপাত্ত, বুঝতে পেরেছো? অনুসন্ধানাধীন উপাত্ত, এটাই হচ্ছে আমাদের পরিসংখ্যানের কাঁচামাল। এখন বলো কোনটা কোনটা? আচ্ছা, অনুসন্ধানী উপাত্ত আমি আমি বলবো, অনুসন্ধানী উপাত্ত কি আমি বলবো, বাট আপাতত জেনে রাখো, মানে এইগুলো এমসিকিউ তে আসতে পারে যে ইয়ার কাঁচামাল কি, মানে উপাত্ত কাঁচামাল কি, বুঝতে পারছো? পরিসংখ্যানের কাঁচামাল কি, এটা এমসিকিউ তে আসতে পারে। এইটা এমন কিছু না যে তোমারে ব্যাখ্যা করে লিখতে বলবে, বুঝতে পেরেছো? এই জন্য আমি এগুলা পড়াচ্ছি, আসলে এগুলো তো পড়াই না কেউ, বাট আমি পড়াচ্ছি যদি একটা এমসিকিউ চলে আসে এই জন্য। এবার আমি যদি বলি যে পরিসংখ্যানের বৈশিষ্ট্য কি কি, পরিসংখ্যানের বৈশিষ্ট্য হলো উপাত্তের সমষ্টি। একটা হলো পরিসংখ্যানের বৈশিষ্ট্য, সেটা উপাত্তের সমষ্টি। উপাত্তের সমষ্টি, এক নম্বর উপাত্তের সমষ্টি। আচ্ছা, দুই নম্বর কি বলতো? নির্দিষ্ট উদ্দেশ্য সম্পর্কিত। পরিসংখ্যান নির্দিষ্ট উদ্দেশ্য সম্পর্কিত, উদ্দেশ্য সম্পর্কিত। আচ্ছা, আর কি? আরো হচ্ছে তুলনাযোগ্য ও বিশ্লেষণযোগ্য, বুঝছো? তুলনাযোগ্য ও বিন্যাসযোগ্য। আর কি উদ্দেশ্য থাকে? তুলনাযোগ্য, তুলনাযোগ্য ও তুলনাযোগ্য ও কি, ও হচ্ছে বিন্যাসযোগ্য, বিন্যাসযোগ্য। তাহলে আমি তোমারে আবার বলি যে উপাত্তের বৈশিষ্ট্য কয়টা? উপাত্তের বৈশিষ্ট্য তিনটা। একটা হলো উপাত্তের সমষ্টি, মানে পরিসংখ্যানের বৈশিষ্ট্য কয়টা? পরিসংখ্যানের বৈশিষ্ট্য তিনটা। একটা হচ্ছে উপাত্তের সমষ্টি, উদ্দেশ্য সম্পর্কিত এবং তুলনাযোগ্য বিন্যাস। বলো বলো কোনগুলা? মানে এগুলো একটু মাথায় রেখো, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, এগুলো একটু মাথায় রাখতে হবে, বুঝতো? আমি একদম বলে যাচ্ছে, ফাউ ফাউ বলছি না, একটু মাথায় রেখো। আহ কাজে দেবে, বুঝছো? একটু মাথায় রেখো, কাজে দেবে। এরপরে আমি যদি বলি যে চলো, এবার এবার আমি যেগুলা লিখছি এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। চলো, চলো, চলক কি বলো? চলক কি? যে সকল চলকে, আচ্ছা চলক কি, বুঝছো? চলকটা হচ্ছে গিয়ে তোমার সংখ্যাবাচক তথ্য, বুঝতে পেরেছো? চলক কি? সংখ্যাবাচক তথ্য, যা হলো পরিসংখ্যানের, পরিসংখ্যানের উপাত্ত। তাহলে চলক কি? সংখ্যাবাচক তথ্য, বুঝছো? চলক কি বলো? সংখ্যাবাচক তথ্য সমূহ, সংখ্যাবাচক, সংখ্যাবাচক তথ্য সমূহ, বুঝছো? তাহলে চলক কি বলো? সংখ্যাবাচক তথ্য সমূহ, যা পরিসংখ্যানের, যা পরিসংখ্যানের কি উপাত্ত, পরিসংখ্যানের, পরিসংখ্যানের উপাত্ত, বুঝতে পেরেছো? তাহলে কি বললাম? যে চলক হলো সংখ্যাবাচক তথ্য সমূহ, যা পরিসংখ্যানের উপাত্ত। এখন উপাত্তে ব্যবহৃত সংখ্যা সমূহকে আমরা চলক বলতে পারি। চলক কাকে বলতে পারি? উপাত্তে ব্যবহৃত সংখ্যা সমূহকে। কাকে? উপাত্তে ব্যবহৃত সংখ্যা সমূহ, সমূহকে আমরা উপাত্ত বলতে পারি। তো উপাত্ত কাকে বলতে পারি? আমরা উপাত্ত বলতে পারি হলো পরিসংখ্যানে ব্যবহৃত উপাত্তে ব্যবহৃত সংখ্যা সমূহকে আমরা কি বলতে পারি? চলক বলতে পারি। উপাত্তে ব্যবহৃত সংখ্যা সমূহকে আমরা কি বলতে পারি? চলক বলতে পারি। এখন চলক আবার দুই প্রকার। চলক কয় প্রকার? দুই প্রকার। একটা হলো বিচ্ছিন্ন, আর একটা হলো অবিচ্ছিন্ন।
আচ্ছা, কি কি? বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন। এখন বিচ্ছিন্ন চলক কি? বিচ্ছিন্ন চলক হলো যার মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয়। যেসব চলকের মান কি হবে? পূর্ণ সংখ্যা হবে। পূর্ণ সংখ্যা যেমন আমি যদি বলি যে যে জনসংখ্যা, দেখো এই যে জনসংখ্যা, এইটারে তুমি কি কোনোদিন দশমিকে প্রকাশ করতে পারবা? যে মনে করো যে আহ আমি যদি বলি যে আজকে আমাদের ক্লাসে কয়জন আছে, আমি মনে করো বললাম যে আমি একজন, মোহনা একজন, তারপর অহনা একজন, আর নিশাত হলো অর্ধেক। বলতে পারবো? পারবো না তো। বুঝতে পারছো? আমরা তো বলতে পারবো না। তার মানে কি, আমাদের কথা হলো যে যেই চলক সমূহকে আমরা অর্ধেক বা দশমিক বা ভগ্নাংশ আকারে বলতে পারি না, যেমন মনে করো জনসংখ্যা। জনসংখ্যারে তুমি জিন্দেগিতেও অর্ধেক বা ভগ্নাংশ অনুযায়ী বলতে পারবে না। যার কারণে আমরা কি বলতে পারি? জনসংখ্যা একটা বিচ্ছিন্ন চলক। আর অবিচ্ছিন্ন চলক কোনগুলা? অবিচ্ছিন্ন চলক মানে যেগুলারে তুমি মনে করো যে ইয়া করে লিখতে পারো, মানে দশমিক দিয়ে লিখতে পারো। যেমন আমি বলতে পারি যে 1 নম্বর বয়স, তোমার বয়স হলো 10.5 বছর, আমি বলতে পারি। আবার মনে করো যে উচ্চতা, উচ্চতা যেমন মনে করো যে আমি বলতে পারি যে কারোর উচ্চতা হলো 5 ফুট 6 ইঞ্চি, আমি বলতে পারি যে আমার উচ্চতা মনে করো 5 ফুট 10 ইঞ্চি, আমি বলতে পারি। তো এর পরবর্তীতে আমি যদি বলি যে ওজন, ওজন ওজন হচ্ছে একটা অবিচ্ছিন্ন চলক। এগুলা কিন্তু পরীক্ষাতে আসে, কোনটা বিচ্ছিন্ন চলক আর কোনটা অবিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক মানে যেগুলাকে তুমি ভেঙে লিখতে পারবা না, সেটা হচ্ছে বিচ্ছিন্ন। আর অবিচ্ছিন্ন মানে কি? যেটাকে তুমি ভেঙে চুরে লিখতে পারবা। তাইলে বয়স, উচ্চতা, এরপরে ওজন, এগুলা হচ্ছে সব অবিচ্ছিন্ন চলক। এরপরে আর কি আছে বলতো তার সাথে? তার সাথে আছে হচ্ছে, আমি যদি তোমার বলি যে আরো অনেক কিছু আছে, প্রভৃতি, প্রভৃতি। তাহলে আরো মেলা কিছু আছে, এগুলা সব অবিচ্ছিন্ন চলক। আচ্ছা, তো বিচ্ছিন্ন চলক আর অবিচ্ছিন্ন চলক সম্পর্কে আশা করি বুঝতে পারছো। এবার আমি যদি তোমারে আহ বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান যদি আমি তোমাকে বলি, বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান বলো। আচ্ছা, বিচ্ছিন্ন মানে কি? বিচ্ছিন্ন মানে হলো যেটারে তুমি অর্ধেক বা ভাঙতে বা ভগ্নাংশ আকারে বলতে পারবে না। যেমন তুমি কি বলতে পারো যে আমাদের বাড়ির জনসংখ্যা হলো 4.5 জন? বলতে পারো? পারবা না। তার মানে এই যে যেটারে তুমি অর্ধেক বলতে পারছো না বা ভগ্নাংশ বলতে পারছো না, তাইলে সেটাকে হবে হলো বিচ্ছিন্ন চলক। যেমন মনে করো জনসংখ্যা, এই জনসংখ্যারে কিন্তু তুমি অর্ধেক করে বলতে পারবা না। তুমি কি বলতে পারবা যে আমার বাড়ি 2.5টা টেবিল আছে, 2.5টা টেবিল আছে? বলতে পারবা? বলতে পারবা না। হয় 2টা বলতে হবে, না 3টা বলতে হবে, না 4টা বলতে হবে, 2.5টা টেবিল তো হয় না। তার মানে কথা হলো যেই, বলো। জনসংখ্যা অবিচ্ছিন্ন কেন হবে? জনসংখ্যা বিচ্ছিন্ন। বিকজ জনসংখ্যাটা তো তুমি ভাঙতে পারবা না, এই জন্য তো এটা বিচ্ছিন্ন। আর অবিচ্ছিন্ন কি? বয়স, তুমি 10.5 বছর বয়স বলতে পারো। উচ্চতা বলতে পারো তুমি 5 ফুট 10 ইঞ্চি। বলো। তোমারে আমি যেটা বলছি, তুমি আন্দাজে ভুলভাল কেন বকছো আমার সাথে কদিন নিশাত? আমি বলছি কি, বিচ্ছিন্ন কারা? তাদেরকে তুমি ভাঙতে পারবা না। বুঝতে পেরেছো? তারা হলো বিচ্ছিন্ন। আর অবিচ্ছিন্ন কারা? যেটারে তুমি ভাঙতে পারবা। মানে কথা হলো বিচ্ছিন্ন গুলা হলো তুমি পূর্ণ সংখ্যা শুধু হবে, পূর্ণ সংখ্যা। বুঝতে পেরেছো? শুধুমাত্র পূর্ণ সংখ্যা হবে। বলো। কোনটা? এই আমি বলি বিচ্ছিন্ন কি আর অবিচ্ছিন্ন কি, আবার ভালো করে বোঝো। বিচ্ছিন্ন মানে হলো যেইটা শুধুমাত্র পূর্ণ সংখ্যা হবে। মানে এই যে 1 2 3 4 5 এমন হবে, কোনোভাবেই 3.5 হবে না, 4.2 হবে না। মানে কথা হলো যেইগুলা ভগ্নাংশ আকারে থাকতে পারে না, যেমন মনে করো জনসংখ্যা। তো জনসংখ্যা রেখে তুমি ভেঙে ভগ্নাংশ বানাইতে পারবা? পারবা না তো। জনসংখ্যা রেখে তুমি লিখতে পারবা যে আমার বাড়ির জনসংখ্যা আছে 2.5 জন? লিখতে পারবা না তো। তাইলে যেটারে তুমি এইভাবে ভেঙে লিখতে পারবা না বা যেটারে ভগ্নাংশ আকারে লিখতে পারবা না, সেটাকে আমরা বলতে পারি হলো বিচ্ছিন্ন। বুঝতে পেরেছো? আর অবিচ্ছিন্ন কোনগুলা? যেইটারে তুমি হচ্ছে ভেঙে চুরে লিখতে পারবা। যেমন মনে করো যে বয়স,
বয়স, একজনের বয়স মনে করো 4.5 বছর, তুমি লিখতে পারো। একজনের উচ্চতা হলো 6 ফুট 5 ইঞ্চি, লিখতে পারো। একজনের ওজন মনে করো 10.5 কেজি, এটা লিখতে পারো। বুঝতে পারছো? তো এইগুলো হচ্ছে অবিচ্ছিন্ন। বলো, আর কোনো সমস্যা আছে? বিচ্ছিন্ন দিয়ে জনসংখ্যা বোঝায়, এবং আরো আরো এমন জিনিস বুঝায়, যে জিনিসগুলো তুমি ভেঙে লিখতে পারবা না। যেমন তুমি চেয়ার, তুমি কি বলতে পারবা যে আমার বাড়ি 2.5 চেয়ার আছে? বলতে পারবা? বলো। হ্যাঁ, কি? এই ইয়া মোহনা, তুমি কি বলতে পারবা যে তোমার বাড়ি 2.5 চেয়ার আছে? এই কথা বলতে পারবা? তুমি কি বলতে পারবা যে তোমার বাড়ি 2.5 চেয়ার আছে? পারবা না। তার মানে যেইটারে তুমি ভেঙে বলতে পারবা না, সেটাকে আমরা কি বলতে, বিচ্ছিন্ন। আর যেটারে ভেঙে বলতে পারবা, সেটারে আমরা বলছি অবিচ্ছিন্ন। নিশাদ, বুঝছো? কেন বুঝো নাই? নিশাদ, তোমার মাথায় যেটা খেলছে আমি বুঝতে পারিছি, সেটা মাথার তো ঝেড়ে ফেলাই দাও। আমি যেটা তোমারে বলছি, এটা 100% সঠিক, বুঝতে পারছো? এন্ড এটা এমসিকিউতে আসার মতো, এই জন্য এটা বুঝতে হবে। তোমার মাথায় কি আসছে আমি বুঝতে পারিছি, যে ভাঙলি সেটা আবার বিচ্ছিন্ন কেন হবে? মানে যেটা ভাঙা যায় না সেটা কেন বিচ্ছিন্ন হবে? সেটা তো অবিচ্ছিন্ন। বাট ব্যাপারটা সেটা না। আমি যেটা বলছি এটা 100% ঠিক আছে। বুঝতে পারছো? এবার তোমারে বলি আমি অবিচ্ছিন্ন শ্রেণী আর বিচ্ছিন্ন শ্রেণী। তোমাকে আমি বলি বিচ্ছিন্ন বিচ্ছিন্ন শ্রেণী আর অবিচ্ছিন্ন শ্রেণী। বুঝছো আমি কি বলছি? যে বিচ্ছিন্ন শ্রেণী আর অবিচ্ছিন্ন শ্রেণী, এই দুইটা শ্রেণী আমি তোমাকে বলছি। তো বিচ্ছিন্ন শ্রেণী কেমন? আমি যদি তোমাকে বলি যে 15 থেকে 20, বুঝছো? এই যে আমি তোমাকে বললাম যে 15 থেকে 20, তো এইটা কি ভাঙাচুরা আছে বলো তো? এটা কিন্তু ভাঙাচুরা নেই। এটা কিন্তু বিচ্ছিন্ন শ্রেণী। এটা ভাঙাচুরা থাকবে না, সেটা কি বিচ্ছিন্ন শ্রেণী। আর অবিচ্ছিন্ন শ্রেণী মানে কি? আমি যদি বলি মনে করো 14.5 থেকে মনে করো 19.5, এই দেখো এখানে কিন্তু আমি একটা ভাঙাচোরা লিখে দিলাম। তাহলে আমি কি বলতে পারি? এটা হলো অবিচ্ছিন্ন শ্রেণী। তাহলে বিচ্ছিন্ন শ্রেণী কি অবিচ্ছিন্ন শ্রেণী কি বুঝতে পারছো? তো আমি তোমাকে একটু আগে যেটা পড়ায় আসছি, সেটা হলো বিচ্ছিন্ন মানে কি, যেটা তুমি ভাঙতে পারবা না। আর অবিচ্ছিন্ন মানে কি, যেটা তুমি ভাঙতে পারবা। তো আমি তোমাকে উদাহরণ দিছিলাম, তো দেখো এই যে বিচ্ছিন্ন শ্রেণী মানে পূর্ণ সংখ্যা, একেবারে পূর্ণ সংখ্যা থাকবে। আর অবিচ্ছিন্ন শ্রেণী মানে তোমার পূর্ণ সংখ্যা থাকবে না। আশা করি বুঝতে পারছো। এখন তোমারে আমি যদি একটু পরিসর কি সেটা বলি, পরিসর তোমাকে জানতে হবে যে পরিসর কি। পরিসর, পরিসর কি? তো পরিসরটা হলো, আমি তোমাকে বলি সর্বোচ্চ মান, সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন, সর্বনিম্ন। বুঝছো পরিসর কি? সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন যোগ 1। এটা হচ্ছে পরিসর নির্ণয়ের ফর্মুলা। পরিসর নির্ণয়ের ফর্মুলা কি? সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন যোগ 1। এটা হচ্ছে তোমার পরিসংখ্যান নির্ণয়ের ফর্মুলা। এবার আমি তোমারে যদি বলি যে ক্রমযোজিত গণসংখ্যা কাকে বলে, বা ক্রমযোজিত গণসংখ্যা কি, তোমারে আমি বলছি যে ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত যোজিত গণসংখ্যা, গণসংখ্যা। বুঝছো ক্রমযোজিত গণসংখ্যা কি? মনে করো যে তোমার ক্রমযোজিত গণসংখ্যা তোমারে আমি বুঝাই। যে মনে করো যে একটা জায়গায় মনে করো, বা একটা জায়গায় বা গণসংখ্যা নিবেশন সারণীতে মনে করো যে এইরকম একটা গণসংখ্যা নিবেশন সারণী আছে। আমি তোমারে বলি যে মনে করো যে আহ এখানে লেখা আছে যে 10 থেকে 15 রোলের মধ্যে, আবার এখানে লেখা আছে যে 16 থেকে 20 রোলের মধ্যে, আবার এখানে লেখা আছে 21 থেকে 25 রোলের মধ্যে। বুঝছো? এইটা হচ্ছে রোল, বুঝছো, বা শ্রেণী, বা রোল। বুঝছো? শ্রেণী, রোল, রোল, এটা রোল। এখন এখানে আমরা বলছি গণসংখ্যা, গণসংখ্যা। গণসংখ্যা মানে কি বলতো? গণসংখ্যা মানে হলো 10 থেকে 15 জনের মধ্যে কতজন মানুষ আছে, আমি সেটা হিসাব করতে চাচ্ছি। তো আমি জানতে পারলাম যে 10 থেকে এই যে 15 জনের মধ্যে আমার আহ অঙ্কে প্লাস পেয়েছে, অঙ্কে অঙ্কে এ প্লাস পাইছে হচ্ছে 7 জন।
বুঝতে পারছো? আবার 16 থেকে 20 রোলের মধ্যে অঙ্কে এ প্লাস পেয়েছে 2 জন, আর 21 থেকে 25 রোলের মধ্যে অঙ্কে এ প্লাস পেয়েছে হচ্ছে 5 জন। তো এই যে আমাদের গণসংখ্যা। এবার আমি ক্রমযোজিত গণসংখ্যা বের করবো। ক্রমযোজিত গণসংখ্যা মানে কি? এই সংখ্যাটা ক্রমে বাড়তে থাকবে, ক্রমে যোজন হইতে থাকবে। কি যোগ হইতে থাকবে? যোজিত মানে যোগ হইতে থাকবে। তো এখন প্রশ্ন হলো কি যোগ হইতে থাকবে? আমার এই গণসংখ্যাগুলো যোগ হইতে থাকবে। কেমন? আমি যদি বলি যে প্রথমে আমি লিখবো হলো 7, এরপরে আমি কি লিখবো? এর পরের ঘরে আমি লেখার আগে আমি এইদিকে একটু তাকাই নেব যে আমার গণসংখ্যা কত। তো গণসংখ্যা মনে করো 2, তার আগে কত ছিল? 7। তাহলে এই দুইটা যোগ করে আমি লিখবো 9। এর পরবর্তীতে আমার এইখানে আসলো, এখানে আমার গণসংখ্যা কত ছিল বলো? গণসংখ্যা ছিল হচ্ছে 9। বুঝতে পারছো? তো এই জায়গাটায় তুমি দেখো তোমার এখানে ছিল 5, তাই না? তো তুমি একটা কি কাজ করবা? তোমার কাজ যেটা সেটা হলো এই যে 9 এর সাথে 5 কে যোগ করে দিবা। তাহলে 5 আর 9 কত বলো? 5 আর 9 5, 9 10 11 12 13 14। তাহলে এখানে আসবে হলো 14। এইভাবে আমাদের আগাবে। তারপরের শ্রেণীতে যদি মনে করো এখানে মনে করো আছে 8 জন, তাহলে তুমি কি করতে? এই 8 এর সাথে 14 যোগ করে দিতে। তাহলে 14 15 16 17 18 19 20 21 22। তাহলে এই হতো 22। তো এইটাকেই বলে আমার যোজিত গণসংখ্যা। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা যে জিনিসটা সেটা হলো ক্রমে ক্রমে গণসংখ্যা বৃদ্ধি পাবে। বোঝা গেছে? যোজিত গণসংখ্যা কাকে বলে? আশা করি তোমরা বুঝতে পারছো। তো যোজিত গণসংখ্যা বুঝতে পারছো। তো মোটামুটি আমাদের থিওরি এই পর্যন্ত। এবার আমি কিছু ফর্মুলা লিখে দেবো। বুঝছো? ফর্মুলা লিখে দেবো, এগুলো একটু মাথায় রাখতে হবে। তো ফর্মুলা আমি লিখে দেবো, সেটা হলো পরিসর। বুঝছো? পরিসর 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 নির্ণয়ের ফর্মুলা কি? সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন, সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন যোগ 1। এটা হলো পরিসর নির্ণয়ের সূত্র। আচ্ছা, এবার শ্রেণী সংখ্যা মানে আমি কয়টা শ্রেণী বা কয়টা ঘর কাটবো। এই যে শ্রেণী সংখ্যা, মনে করো যে তোমার একটা উপাত্ত দেওয়া আছে, এখন তুমি কয়টা ঘর কাটবা তুমি বুঝতে পারছো না। তো তোমার এই যে ঘর কয়টা কাটবা বা কয়টা শ্রেণী নিবা সেটা বোঝার জন্য তোমার কি করতে হবে? তোমার কি করতে হবে? পরিসর পরিসর পরিসরে ভাগ দিতে হবে তোমার শ্রেণী ব্যবধান দিয়ে। শ্রেণী ব্যবধান, তুমি শ্রেণী ব্যবধান দিয়ে। এখন শ্রেণী ব্যবধান কি জিনিস দেখো, এই যে 10-এর থেকে 5, তাহলে এখানে ব্যবধান কত ছিল? 5। এখানে ব্যবধান কত? 5। এখানে ব্যবধান কত? 5। তাহলে এই যে 5 করে ব্যবধান হচ্ছে না, প্রত্যেকটার মাঝখানে যে 5টা করে উপাত্ত আছে, তো এইটারে আমরা বলতে পারি শ্রেণী ব্যবধান। তো তুমি শ্রেণী ব্যবধান কত করে নিচ্ছ সেটা যদি তুমি পরিসরের সাথে ভাগ দাও, তাহলে কিন্তু তুমি বের হয়ে যাবে যে শ্রেণীর সংখ্যাটা আসলে কত, বা তোমার ঘর কয়টা কাটতে হবে। তো পরিসংখ্যা তো ঘরই কাটতে হয়, তো ঘর কয়টা কাটতে হবে সেটা বের হয়ে যাবে। এখন আমাদের আরো কিছু ফর্মুলা সম্পর্কে জানতে হবে, সেটা হলো শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি। দেখো দেখো এখন কথা হলো যে আমার শ্রেণী ব্যাপ্তি আমরা কিভাবে বের করি, বা শ্রেণী ব্যবধান আমরা কিভাবে বের করি। দেখো, শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান, এই যে শ্রেণী ব্যবধানটা আসলে আমরা কিভাবে নির্ণয় করি, এটা জানা আমাদের জন্য খুবই প্রয়োজন। বুঝতে পারছো? শ্রেণী ব্যবধানটা আমরা কিভাবে নির্ণয় করি? 1 নম্বর, সর্বোচ্চ মাইনাস, দেখো সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান, সর্বনিম্ন বিয়োগ সরি যোগ 1। এইটা দিলে আমরা শ্রেণী ব্যবধান নির্ণয় করতে পারবো। শ্রেণীর সর্বোচ্চ মান বিয়োগ, এটা কিন্তু শ্রেণীর ক্ষেত্রে শ্রেণীর সর্বোচ্চ মান বিয়োগ শ্রেণীর সর্বনিম্ন মান। এটা হয়ে গেল। এবার কথা হচ্ছে যে তুমি যদি বের করতে চাও যে বিচ্ছিন্নর ক্ষেত্রে, এটা কিন্তু বিচ্ছিন্নর ক্ষেত্রে কাজ করবে। বুঝছো? এটা বিচ্ছিন্নের ক্ষেত্রে কাজ করবে। বাট তুমি যদি অবিচ্ছিন্নের ক্ষেত্রে বের করতে চাও, সেই ক্ষেত্রে সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন, এটা করলেই হবে, আর যোগ 1 করতে হবে না। সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন, এটা করলেই হবে। এখন আমি গড় নির্ণয়ের কয়েকটা ফর্মুলা তোমাকে দেখাই। সেটা হলো গাণিতিক গড়। বলো, এটা হলো শ্রেণী ব্যবধান নির্ণয় করার করতে হয় এইভাবে। শ্রেণী ব্যবধান, বুঝছো? এটা এমসিকিউ তে লাগবে। শ্রেণী ব্যবধান নির্ণয় করতে হয়। হ্যাঁ, পরিসর, এই যে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1।
মোটেই না, মোটেই না। এটা হচ্ছে তোমার, এটা তোমার পরিসর নির্ণয় করবা কার ক্ষেত্রে, যার ক্ষেত্রে তোমার শ্রেণী দেওয়া থাকবে না। আর এই শ্রেণী ব্যবধান নির্ণয় করবা কার ক্ষেত্রে, যার ক্ষেত্রে তোমার শ্রেণী দেওয়াই থাকবে পরীক্ষায়। বুঝতে পারছো? আর যেখানে শ্রেণী দেওয়াই থাকবে না সেখানে তোমার বের করতে হবে যে পরিসর, আর যেখানে শ্রেণী দেওয়া থাকবে সেখানে তুমি শ্রেণী ব্যবধান নির্ণয় করবা। তো এবার আমরা গাণিতিক গড়, বুঝছো? তো আমি তোমারে বলি এটা মূলত বিন্যস্ত অবিন্যস্তর ক্ষেত্রে হবে, অবিন্যস্ত, আর এটা হলো বিন্যস্তর ক্ষেত্রে হবে। সামনে আরো সব ক্লিয়ার হয়ে যাবে, তুমি এই নিয়ে টেনশন করো না, সব ক্লিয়ার হয়ে যাবে। এখন কথা হলো গড় নির্ণয়ের কয়েকটা সূত্র নিয়ে তোমার সাথে আমি আলোচনা করতে চাই, গড় নির্ণয়ের সূত্র। হ্যাঁ, আচ্ছা লেখো। এই অহনা, তুমি কি বুঝতে পারছো? আচ্ছা। এই অহনা, তুমি কি আজকে ক্লাসে ছিলে দুপুরবেলা? এই মোহনা, তুমি ছিলে দুপুরবেলা? না, তোমাদের ছিল না, ইন্টারের একটা ক্লাস ছিল, বাট তোমরা ওই নিশাত, তারপরে অহনা ওরা ছিল, বিকজ তোমাদের তোমাদের ওই টপিকটা আছে, যে টপিকটা আজকে ওদের পড়াইছি, তো তোমাদের ওই টপিকটা ছিল, তাই ওরা দুইজন তো এক ছিল, তো তুমি ছিলে না কেন? তা তুমি জানবা না কেন? ওই গ্রুপে তো লিংক দিয়ে দেওয়া হয় সব সময়। আজকে ক্লাস হয়েছে হচ্ছে তোমার ওই সেন্টেন্স নিয়ে, ওই ডিগ্রি তারপরে ভয়েস, এটা নিয়ে। তোমাদের আবার নেব, সমস্যা নেই, তোমাদের নেব, বাট ওদের হয়ে গেছে, ওদের সাথে পড়লে তুমি একটু বুঝতে পারতে, আবার তোমাদের পড়াইলে আর একটু বুঝতে পারতে। এই জন্য ক্লাস মিস দিবা না সবসময়, যার ক্লাসই হোক। মনে রাখবে যে ক্লাস মানেই জ্ঞান, বুঝছো? তো জ্ঞান আরোহণ করতে হবে। তোমরা কেউ থ্রি ইডিয়ট সিনেমা দেখছো? হ্যাঁ, থ্রি ইডিয়ট সিনেমা কেউ দেখছো? কে দেখছো? মোহনা একা দেখছো, অহনা দেখো নাই? হিন্দি বোঝো অহনা? বোঝো? তাহলে থ্রি ইডিয়ট সিনেমাটা, থ্রি ইডিয়ট সিনেমা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আজকেই দেখবা, ক্লাস শেষ করেই দেখবা, তোমার আজকে এটা হলো বাড়ির কাজ। কি? সিনেমার নাম হলো থ্রি ইডিয়ট, বুঝছো? সিনেমার নাম হচ্ছে থ্রি ইডিয়ট, এন্ড এটা অবশ্যই দেখতে হবে আজকে ক্লাসের পরে। আচ্ছা, আমি পরে বলছি। তো গড়, আচ্ছা গড় সম্পর্কে তোমার যদি একটু কথা বলি, গড় গড় আসলে কি তোমার বলি। যে গড় মূলত সবগুলা, সবগুলা বুঝছো, সবগুলা যে সংখ্যা আছে, সবগুলা যে সংখ্যা আছে, এই সংখ্যাগুলা তুমি যদি যোগ করো, বুঝছো, সবগুলা সংখ্যা তুমি যদি যোগ করো, আর ওই যে যে কয়টা সংখ্যা যোগ করলে সেটা দিয়ে তুমি যদি ভাগ দাও, সবগুলো সংখ্যা তুমি যদি যোগ করো, এন্ড যে কয়টা সংখ্যা তুমি যোগ করলে সেটা দিয়ে যদি ভাগ দাও, তাইলে তুমি গড় পেয়ে যাবা।
বুঝতে পারছো আমার গড় জিনিসটা কি? গড় হচ্ছে সবগুলা সংখ্যাকে যোগ করে তুমি যদি যে কয়টা সংখ্যাকে যোগ করলে তাই দিয়ে ভাগ দাও। মনে করো যে 10 যোগ 12 যোগ 15 যোগ 13, এই যে এর গড় নির্ণয় করতেছে, তাহলে এই সংখ্যাগুলো আমি যোগ দিলাম, দিয়ে আমি কি দিয়ে ভাগ দেবো? হ্যাঁ, গড়ের সূত্র আমি বুঝাচ্ছি তো, এই যে অবিন্যস্ত থাকলে গড় কিভাবে করতে হয় আমি তোমাকে দেখাচ্ছি। এই যে তুমি এইগুলা যোগ করলে, মানে আমি এই যে 10 12 15 13, এই যে চারটা সংখ্যা আছে না, এই চারটা সংখ্যার আমি গড় বের করতে চাচ্ছি। দেন আমি কি করব? আমি এই চারটা সংখ্যা যোগ করব, করার পরে এবার আমি কয়টা যোগ করলাম? একটা, দুইটা, তিনটা, চারটা। তো আমি ভাগ দেবো কয় দিয়ে? 4 দিয়ে ভাগ দেবো। এই যে 4 দিয়ে ভাগ দেবো, আমার গড় বের হয়ে যাবে। আমি উপরে যদি 5টা সংখ্যা দিতাম তাহলে আমি 5 দিয়ে ভাগ দিতাম, আমি যদি 10টা দিতাম আমি 10 দিয়ে ভাগ দিতাম। এইভাবে কিন্তু আমরা সহজে গড় বের করতে পারি। আমার কথা বুঝতে পারছো? এইটা হলো গড় নির্ণয়ের সূত্র যখন ওইটা অবিন্যস্ত থাকবে। বুঝতে পারছো কিনা বলো তো? এখনো বোঝো না? আমি বলছি, দাঁড়াও। গড় মনে করো যখন অবিন্যস্ত আছে, বুঝছো? তোমার মানে শ্রেণী যখন বিন্যস্ত নাই, তখন তুমি কি করবা? তোমার যে কয়টা উপাত্ত আছে প্রত্যেকটা উপাত্তরে তুমি যোগ দিবা, যোগ দিয়ে কি দিয়ে ভাগ করবা? উপাত্তের যে সংখ্যা আছে, মানে তুমি কয়টা সংখ্যা যোগ করেছো, একটা, দুইটা, তিনটা, চারটা, তো তুমি 4 দিয়ে ভাগ দিবা। বুঝতে পারছো? তো এই এই মূলত কাহিনী। তো এবার এটা গেল গিয়ে, এরপরে আমি তোমাকে বলি যে গাণিতিক গড়। এরা এরা হচ্ছে মনে করো যে গাণিতিক গড় তোমার নির্ণয় যদি করতে বলে এবং উপাত্ত যদি বিন্যস্ত থাকে, কি থাকে? বিন্যস্ত। যদি বিন্যস্ত থাকে সেই ক্ষেত্রে তুমি কি করবা? তোমাকে আমি যে বলি যে বিন্যস্ত থাকলে তুমি কি করবা? বিন্যস্ত থাকলে গড় নির্ণয়ের যে ফর্মুলা আছে সেটা হলো 1/n। 1/n, তারপরে সামেশন মানে হলো যোগ, বুঝছো? সামেশন অফ fi xi, fi xi, বুঝছো? সামেশন অফ fi xi, সামেশন অফ fi xi। আর n মানে কি? n মানে হলো মোট উপাত্তের সংখ্যা, মোট উপাত্ত। বুঝছো? সামেশন মানে কি? হ্যাঁ, কোনটা? এ হবে? ও আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি তুমি কি বলছো। এটা গাণিতিক গড়, গাণিতিক গড়, বুঝছো? তো গাণিতিক গড়ে অনেকে এ দিয়ে হচ্ছে প্রকাশ করে, বুঝছো? গাণিতিক গড়ে এ দিয়ে প্রকাশ করে, বাট এটা করলেও ভালো, না করলেও সমস্যা নেই। বাট কথা হলো গড়ের সূত্র কি? 1/n সামেশন অফ fi xi, বুঝছো? 1/n সামেশন অফ fi xi, এতটুকু মাথায় রাখলেই হবে। এখন কথা হলো গিয়া যে কয়েকটা জিনিস আমাদের জানতে হবে। বলো, আমি শুনতে পাচ্ছি। কখনোই না, এই দুইটাই আলাদা। তবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় মনে হয় যে অনেক ছোট এবং অনেক সহজ, কিন্তু আসলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করতে যেয়ে মানুষ মারা খায়, বিকজ ওইটাই সবচেয়ে কঠিন। বুঝতে পারছো? আমি করাবো, চিন্তা নাই। হ্যাঁ, হ্যাঁ, এরাই বলে হলো মারাত্মক কোয়ালিটির ধোঁকা। মানুষ মনে করে যে সংক্ষিপ্ত গড় তার মানে মনে হয় খুব সহজ, কিন্তু আসলে মারার তো ওই জায়গাটাই খায়। বুঝছো? এখন কথা হচ্ছে সেটা না। এখন কথা হলো যে 1/n সামেশন অফ fi xi, এটা হলো আমাদের গাণিতিক গড়। এখন কথা হলো গাণিতিক গড়ের সূত্র। এখন আমি তোমার একটু চিহ্নিত করে দিই, এটা হলো মত উপাত্ত সংখ্যা। আর fi দিয়ে কি বুঝাই? এই যে fi দিয়ে কি বুঝায়? আমি কালি চেঞ্জ করি। fi দিয়ে কি বুঝায় আমি তোমারে বলি। যে fi দিয়ে মূলত বুঝায় হচ্ছে আমাদের, fi দিয়ে মূলত আমাদের বুঝায় হলো আহ আইতম শ্রেণীর গণসংখ্যা। fi দিয়ে কি বুঝায়? শ্রেণীর গণসংখ্যা, গণ আইতম শ্রেণীর গণসংখ্যা। fi দিয়ে বোঝা হলো শ্রেণীর গণসংখ্যা। আর আর হচ্ছে xi দিয়ে কি বোঝায়? যে xi দিয়ে কি বোঝায় বলো? xi দিয়ে বোঝায় হলো আমাদের মধ্যমান, শ্রেণীর কি? মধ্যমান। xi দিয়ে কি বোঝায়? শ্রেণীর মধ্যমান। তাহলে ভালো করে বোঝো, fi দিয়ে কি বোঝায়? গণসংখ্যা। fi দিয়ে কি বোঝায়? গণসংখ্যা। আর xi দিয়ে কি বোঝায়? মধ্যমান। তাহলে fi দিয়ে কি বোঝায়? গণসংখ্যা। আর xi দিয়ে বোঝায় মধ্যমান। এটা খুব মাথায় রাখতে হবে খুব ভালোভাবে। আর n মানে কি? n n মানে কি? n মানে হলো উপাত্তের, মোট উপাত্তের সংখ্যা। n মানে হলো মোট উপাত্তের সংখ্যা। বলো, বলো।
কোনটা? xi মানে তো গণসংখ্যা। fi মানে গণসংখ্যা আর xi মানে হলো মধ্যমান। আচ্ছা, এখন আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা যদি বলি যে fi আর xi একত্রে কি, এটা হলো এই যে মধ্যমানের গণসংখ্যার গুণফল, মধ্যমানের গণসংখ্যার গুণফল। এবার আমরা এটা বললাম গাণিতিক গড়, এবার আমরা আসবো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। সংক্ষিপ্ত গড় বুঝছো তো? সংক্ষিপ্ত গড় কি জিনিস আমি তোমারে বলি। কি? এটুকু বুঝি না। এই যে fi xi, fi xi, হ্যাঁ। আচ্ছা, সামেশন অফ fi xi, সামেশন মানে হলো যোগফল বুঝছো, আর fi xi মানে fi আর xi এই দুইটার গুণফল। বুঝতে পেরেছো? fi মানে কি গণসংখ্যা, গণসংখ্যা, আর xi মানে কি মধ্যমান। এই দুইটা গুণ করবা, পরের লাইন আছে, পরের লাইনের এই দুইটার গুণ করবা, আবার তারপরের লাইনের এই দুইটার গুণ করবা, তারপরের লাইনে এই দুইটার গুণ করবা, এইভাবে যে কয়টা লাইন আছে প্রত্যেকটা লাইনের গণসংখ্যার মধ্যমান গুণ করতে হবে। করার পরে ওই সবগুলার যোগ করতে হবে বুঝছো, যোগ করার পরে মোট উপাত্ত সংখ্যা n দিয়ে ভাগ করতে হবে, তাইলে হয়ে যাবে। বুঝতে পারছো? এর পরবর্তীতে আসো সংক্ষিপ্ত গড়। সংক্ষিপ্ত গড় দেখো, সংক্ষিপ্ত গড়ের সূত্র আমি যদি বলি, সংক্ষিপ্ত গড়কে আমরা এইভাবে এক্স বার দিয়ে প্রকাশ করি। এক্স বার ইজ ইকুয়াল টু এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই, বুঝছো, সামেশন অফ এফ আই ইউআই বাই এন গুণিতক এইচ, এটা দিয়ে আমরা প্রকাশ করি। তো এখন কথা হলো যে ইউআই মানে কি? ইউআই, এই যে ইউআই মানে হলো ধাপ বিচ্যুতি। ইউআই মানে কি? ধাপ বিচ্যুতি। এগুলা মনে রাখতে হবে। ইউআই মানে কি? ধাপ বিচ্যুতি। তো ইউআই এর একটা সূত্র আছে, ইউআই সূত্র হলো xi মাইনাস এ ডিভাইডেড বাই এইচ, xi মাইনাস এ ডিভাইডেড বাই এইচ, এটা হলো ইউআই এর সূত্র। এটা কিন্তু আমি পরীক্ষাতে আসতে দেখেছি বুঝছো, ইউআই এর সূত্র আমি পরীক্ষাতে আসতে দেখেছি। এরপরে আমি যদি বলি যে এরপরে এই যে ধাপ বিচ্যুতি, এখন ধাপ বিচ্যুতি, এখন এই যে xi মানে কি? xi মানে আমি যে তোমাদের বলি, বলো। আপনি কি ওটা হচ্ছে ইংলিশ করবে ইংলিশ করবে? কোনটা? n ডিভাইডেড n ইনটু এইচ, এটা হচ্ছে n, এটা হচ্ছে n, আর এইটা হচ্ছে এইচ। ওইটা না একদম নিচে এটা xi না। এটা এইচ, এটা এইচ, এটা এইচ। এখন এই যে xi মানে তুমি জানো হলো মধ্যমান। xi মানে কি? মধ্যমান। xi মানে মধ্যমান। আর এ মানে কি? এ মানে হলো আনুমানিক গড়, আনুমানিক গড়। xi মানে কি? আনুমানিক গড়। আর এইচ মানে কি বলো? এইচ মানে হলো শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি। বুঝছো? তাহলে আমি তোমাকে বলি যে মধ্যমান মাইনাস আনুমানিক গড় বাই শ্রেণীব্যক্তি, মধ্যমান মাইনাস আনুমানিক গড় বা গড় বাই শ্রেণীব্যক্তি। এখন এইটাই হলো মূল কাহিনী, কথাবার্তা। বুঝতে পারছো? মধ্যমান মাইনাস আনুমানিক গড় বাই শ্রেণীব্যক্তি। কোনটা? এই যে এটা, এইটাই তো আমি লিখলাম। এই যে উপরে যেটা লিখেছি, এই যে এক্সআই মানে হলো মধ্যমান, এটা আগেই বলে আসছি। এ মানে হলো আনুমানিক গড়, আর এইচ মানে হলো শ্রেণীব্যক্তি। একটা জিনিস বলো। তখন ওইটা খাওয়া কোনটা? কিসের সূত্র আছে? ভালোভাবে বলো মোহনা। প্রতিযোগী সূত্র। কিসের সূত্র? সব সূত্রই তো পড়াচ্ছি আমি, সব সূত্রই পড়াবো, মধ্যক প্রচুরক সবই পড়াবো। তুমি চিন্তা করো না তো, এত এত চিন্তা করলে হবে? সবই পড়াবো। শশা খাচ্ছি, শশা খাচ্ছি, দাও, চিন্তা করে লাভ নেই।
এ মানে কি? এ মানে হলো আনুমানিক গড়, আমি বলছি। এফআই মানে তোমরা জানো যে গণসংখ্যা, ইউআই মানে কি ধাপ বিচ্যুতি, এন মানে তোমার উপাত্তের সংখ্যা, আর এইচ মানে হলো শ্রেণী ব্যবধান। এবার আমরা মধ্যক নির্ণয় করা শিখবো, মধ্যক। তো মধ্যকের যে ব্যাপারটা আছে তোমাদের যদি একটু বলি, দেখো মধ্যক মূলত মানে দুই রকমের হয়ে থাকে। যেমন আমি যদি অবিচ্ছিন্নর কথা চিন্তা করি, বুঝছো, বা মধ্যক তুমি যদি বের করতে চাও, আগে ওই যে মনে করো যে 5, 7, 8, 10, এরপরে মনে করো 2, 1, 4, এরকম মনে করো উল্টো পাল্টা আছে। নিশাত কিছু বলছো আমারে? আচ্ছা, তো এই যে উল্টো পাল্টা করে যে সাজানো আছে, তো মধ্যক নির্ণয় করতে গেলে এগুলোকে আসলে আগে ছোট থেকে বড়তে সাজায় নিতে হবে। কিভাবে সাজাতে হবে? ছোট থেকে বড়তে আগে সাজিয়ে নিতে হবে ক্রম অনুসারে। প্রথমে তুমি এই যে এখান থেকে লিখবে 1, তারপরে লিখবা 2, এরপরে 4, এরপরে 5, এরপরে 7, এরপরে 8, এরপরে 10। এইভাবে তুমি সুন্দর করে সাজায় লিখবা। তো এই যে তুমি সুন্দর করে সাজায় যে লিখলে, লেখার পরে এবার তোমার দেখতে হবে যে এটা জোড় নাকি বিজোড়। তাহলে মধ্যক কিভাবে নির্ণয় করা যায়? জোড় আর বিজোড়, এই যে দুইটা ক্ষেত্রে আমরা মধ্যক নির্ণয় করতে পারি, জোড়ের ক্ষেত্রে পারি এন্ড বিজোড়ের ক্ষেত্রে পারি। তো আহ উপাত্ত যদি বা এন এর মান যদি তোমার জোড় হয় সেক্ষেত্রে সূত্র আলাদা, আর এন এর মান যদি বিজোড় হয় সেক্ষেত্রে আমার সূত্র আলাদা। তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র যদি যদি বিজোড় হয় সেক্ষেত্রে আমার মধ্যক নির্ণয়ের সূত্র কি বলো? বলো। ও আচ্ছা আচ্ছা, এই জিনাত কেমন আছো? দেখো, যদি বিজোড় হয়, বুঝছো, যদি বিজোড় হয় তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র কি? n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। বুঝছো, এটা হলো যদি বিজোড় হয় তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। আর যদি জোড় হয়, তাহলে মধ্যক হবে দুইটা। জোড় হলে মধ্যক কয়টা হবে? দুইটা। কেমন আমি তোমারে বলি যে n বাই টু, ও বুঝছো, n বাই টু প্লাস তম পদ প্লাস, এবার আমরা বলতে পারি n বাই টু প্লাস ওয়ান তম পদ ডিভাইডেড বাই 2। এইটা হলো জোড় হইলে আমার মধ্যক নির্ণয়ের সূত্র। তাইলে আমার বিজোড় হলে মধ্যক নির্ণয়ের সূত্র এইটা, আর জোড় হলে মধ্যক নির্ণয়ের সূত্র এইটা। আর এন হলো আমার উপাত্তের সংখ্যা। বলো, বলো। আচ্ছা, দেখো, আমার উপাত্ত যদি জোড় হয় সেক্ষেত্রে আমরা এন বাই টু, এন মানে আমার উপাত্তের সংখ্যা, এন বাই টু তম পদ প্লাস এন বাই টু প্লাস ওয়ান তম পদ ডিভাইডেড বাই টু। তার মানে কি এন বাই, এবার আমি তোমারে দেখাই যে 1, 2, 3, 4, 5, 6, 7। তো 7 জন নাকি বিজোড়? বিজোড়। তাহলে মধ্যক কোনটা হবে? তো মধ্যক বের করার জন্য আমাদের এন প্লাস ওয়ান বাই টু। তাহলে এন কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7, 7 না এন? তাহলে আমরা কি করব? আমরা এন প্লাস, তাহলে 7 প্লাস কত দেবো? 1। বুঝছো, 7 প্লাস 1/2 কত? 8/2। তাহলে কত হয় বলো তো? 4 হয়। তাহলে চারতম পদ যেটা সেটাই আমাদের মধ্যক। তো চারতম পদ কোনটা? এই যে এটা, এটাই আমাদের মধ্যক। কিন্তু এখন কথা হলো যদি আমার এখানে 10টা না থাকতো তাইলে আমার কয়টা হইতো? পদ হইতো 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। 6টা পদ হইতো। যেহেতু পদ তো আমার 6টা হইতো, তার মানে এটা তো জোড়। যেহেতু এটা জোড়, তাইলে এখন আমার মধ্যক আমি কিভাবে নির্ণয় করব বলো? বলো। এই জোরে বলো। কে কি বলছো?
ও আচ্ছা, তাহলে দেখো এবার আমি যদি বলি যে আমার মনে করো এটা আছে জোড়, যেহেতু জোড় আছে সেহেতু আমরা কি করবো n/2 তম পদ আবার n/2 প্লাস 1 তম পদ। যদি জোড় থাকে তাহলে n/2 মানে কি, এখানে 6টা পদ আছে তাহলে n/2 মানে হলো 3 তম পদ, তাহলে 3 তম পদ কোনটা, এইটা। 3 তম পদ হলো এইটা। এরপরে বলেছে n/2 প্লাস 1, তাই n/2 মানে 3 আর তার সাথে 1 যোগ করলে হয় 4, তাহলে আমার 4 তম পদ। 4 তম পদ কত, 5 ডিভাইডেড বাই 2, তাহলে 5 আর 4 9, তাহলে 9/2, তাহলে কত হয় 9/2 কত হয় বলো, 9/2 করলে কত হয় যা, সেটাই হলো মধ্যক। বুঝা গেছে আমার মধ্যক নির্ণয় করা, যে যোগ থাকে আর যদি বিযোগ থাকে তাহলে কিভাবে নির্ণয় করবো, আশা করি বুঝতে পারছো। যদি মনে করো যোগ থাকে, যদি যোগ থাকে তাহলে আমরা কি করব, n/2 তম পদ, n/2 তম পদ কোন নয়, এখানে আছে 6টা পদ, তাহলে n/2 তার মানে 3 তম পদ, তাহলে 3 তম পদ হলো 4, 4 লিখলাম। এবার যোগ চিহ্ন, সূত্রের যোগ, এবার n/2 প্লাস 1, তাহলে n তম পদ কত, এই যে 4 ছিল, n তম পদ ছিল 4, তার সাথে 1 যোগ করলে হয় 5 ডিভাইডেড বাই 2, তাহলে 9/2। আর বিজোড়, বিজোড় কেমনে হবে বলো, n চার না তো, n/2 মানে 4, এই দেখো n/2 মানে 4, n মানে কত, n মানে 3 তম পদ না, তাহলে 3 তম পদ কত ছিল, 3 তম পদ তো 4 ছিল, তাই তো 3 তম পদ 1 2 3, তাহলে 3 তম পদ কত 4 ছিল না, তা 4 এর সাথে তুমি যদি বলো, বিকজ n/2 আছে না, তাহলে n কত 1 2 3 4 5 6, তাহলে n/2 কত 6/2, তাহলে তো 3ই হয়, তাহলে 3 তম পদ 4 না। তো আশা করি এটা বুঝতে পারছো সবাই। আচ্ছা, তো মধ্যক, এইভাবে আমরা মধ্যক নির্ণয় করতে পারি যদি অবিন্যস্ত থাকে সেই ক্ষেত্রে, মানে এবার আমি তোমারে যদি মনে করো যে শ্রেণীবিন্যস্ত থাকে, যদি শ্রেণীবিন্যস্ত থাকে, শ্রেণীবিন্যস্ত বুঝছো, শ্রেণীবিন্যস্ত যদি থাকে তাহলে মধ্যক কিভাবে নির্ণয় করতে হয় সেটা এখন শেখাবো। যদি শ্রেণীবিন্যস্ত থাকে তাহলে মধ্যক কিভাবে নির্ণয় করতে হয় সেটা শেখাবো। মধ্যক নির্ণয়ের সূত্র কি হবে, মধ্যক নির্ণয়ের সূত্র হবে হচ্ছে L প্লাস n/2 n/2 মাইনাস মাইনাস এফসি এফসি এইচ বাই ইন্টু এইচ বাই, বুঝছো এই যে এটা। তো এই যে সূত্রগুলো মুখস্থ করতে আমার অনেক প্রেশার হয়ে যেত বুঝছো, তাও আমি মনে করো মুখস্থ কষ্ট মষ্ট করে করতাম। তো n/2 মাইনাস এফসি গুণ এইচ বাই এফ এম, এল প্লাস n/2 মাইনাস এফসি গুণ এইচ বাই এফ এম। হ্যাঁ, আমি বলছি কি এটা হলো মধ্যক নির্ণয়ের সূত্র যদি শ্রেণী বিন্যস্ত থাকে। আগে যেটা করালাম সেটা যদি শ্রেণী বিন্যস্ত না থাকে সেই ক্ষেত্রে, অনেকগুলো থাকে না যে ছক্কাটা ছক্কাটা প্রশ্ন, আবার অনেকগুলো থাকে না যে একদম ডাইরেক্ট আছে কোনো ছক নাই, ওইটা করালাম হলো যেখানে কোনো ছক্কাটা থাকবে না, মানে অবিন্যস্ত থাকবে সেই ক্ষেত্রে, আর এটা হলো বিন্যস্ত থাকবে সেই ক্ষেত্রে। এখন এল মানে কি, এল মানে হলো মধ্যক শ্রেণীর নিম্নমান, এল মানে কি মধ্যক শ্রেণীর নিম্নমান, এল মানে কি, এল মানে হলো মধ্যক শ্রেণীর নিম্নমান। আচ্ছা, এরপরে আমরা যদি বলি যে এফসি, এফসি মানে কি বোঝায়, এফসি মানে কি, এফসি মানে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, এফসি মানে কি মধ্যক শ্রেণীর, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। এরপরে যদি বলি যে এইচ মানে কি, এইচ মানে তোমরা সবাই জানো, এইচ মানে হলো শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যাপ্তি। এরপরে এফ এম, এফ এম মানে কি, এফ এম মানে তোমরা সবাই জানো, এফ এম মানে হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণীর গণসংখ্যা।
মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এফসি মানে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। বলো কোনটা? হ্যাঁ, এফএম মানে তো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। হ্যাঁ, নিম্নমান। হ্যাঁ হ্যাঁ, মানে হচ্ছে মোট উপাত্তের সংখ্যা। এর মানে এক কথা হলো গণসংখ্যা। গণসংখ্যা। হয়েছে? মধ্যক হয়েছে? আচ্ছা, প্রচুরকে দেখ। প্রচুরক দেখো, যদি মনে করো অবিন্যস্ত থাকে, অবিন্যস্ত, অবিন্যস্ত যদি থাকে সেই ক্ষেত্রে আমি বলি যে প্রচুরক মানে কি, যে এটা প্রচুর পরিমাণে আছে সেটাই প্রচুরক। মানে মনে করো আছে 10, 1, 10, 15, 2, 14, 13, 12, 10, 10, 8, 2, 5, 3। দেখো এর মধ্যে প্রচুর পরিমাণে আছে কোনটা? 10। তার মানে এখানে প্রচুরককে, এখানে প্রচুরককে 10। এটা হলো তোমার প্রচুরক। এইটাই হলো প্রচুরক নির্ণয়ের তোমার ব্যাপার স্যাপার। এটা হলো সবচেয়ে সহজ পদ্ধতিতে প্রচুরক নির্ণয় করা যায় যদি অবিন্যস্ত থাকে। আর যদি বিন্যস্ত থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে প্রচুরক নির্ণয় করি? প্রচুরক, প্রচুরক সমান সমান আমরা লিখি এল প্লাস এফ বাই এফ, F1 তারপর বাই F1 প্লাস F2 গুণিতক এইচ। কিভাবে লিখি? এল এল প্লাস F1 বাই F1 প্লাস F2 গুণিতক এইচ, এটা লিখি। তো এখন কথা হলো এল মানে কি? এল মানে তোমরা আগে পড়ে এসে, সেটা হলো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। এল মানে কি? প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। এর মানে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। এরপরে যদি বলি এই যে এফ, F1 এর মান কত? F1 মানে কি? F1 মানে হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, আর F2 মানে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা। F1 মানে কি? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। F1 মানে কি? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। আর এই যে আমাদের F2 মানে কি? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, শ্রেণীর গণসংখ্যা মাইনাস
পরবর্তী পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। বলো। আচ্ছা আমি তোমারে বলি যে প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যাটা আমি তোমারে বলি। মনে করো যে একটা এরকম একটা ছক আছে, এই ছকে মনে করো এইটা হচ্ছে প্রচুরক শ্রেণীর, তার গণসংখ্যা হচ্ছে মনে করো 7, তার আগে আছে মনে করো 8। তাহলে তোমার কি হবে, প্রচুরক শ্রেণীর আগের শ্রেণীর প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এই যে 7 বিয়োগ 8। আর যদি বলি F2 কি, F2 হলো এই 7 আর তার নিচে মনে করো 6 আছে, এই দুইটা। 7 বিয়োগ 6 এই দুইটা বিয়োগ 6, বুঝছো? এর মানে হচ্ছে এর মানে হলো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। F1 মানে হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। কোনটা? F2 মানে হচ্ছে তোমার প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। বুঝছে? এই মোহনা, মোহনা, তুমি কি তোমার তোমার কোনো সারা শব্দ নেই কেন? তুমি লিখছো? দেখছো কেন না লিখে? তা তুমি বাইরে কেন? তা তুমি না না লিখলে বুঝবা, তোমার মনে থাকবে আদৌ? আচ্ছা আচ্ছা, এবার যদি আমি বলি সেটা হলো গ্রাফের ব্যাপার স্যাপার। গ্রাফ, গ্রাফ নিয়ে এবার কথা বলি। গ্রাফ, দেখো, গ্রাফ নিয়ে কথা বলি সেটা হলো যে আয়তলেখ, আয়তলেখ, আয়তলেখ। 2 নম্বরে আমরা যদি বলি বহুভুজ। আচ্ছা 3 নম্বরে আমরা বলবো হচ্ছে অজীব রেখা। এই 3টা জিনিস পরীক্ষাতে আসবে তোমাদের, বুঝছো? এই 3টে জিনিস আসবে এই পরীক্ষাতে।
এই তিনটা জিনিস আঁকাতে দেবে। আচ্ছা, তো কথা হলো কোনটার কি নেব সেটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা মনে করো ওয়াই অক্ষ। এক্স অক্ষে কি নিবা, ওয়াই অক্ষে কি নিবা, সেটা মাথায় রাখতে হবে। এটা হলো, আমরা যদি বলি আয়তলেখ, আয়তলেখের এক্স অক্ষে কি নেব, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আয়তলেখের এক্স অক্ষে কি নেব, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আর ওয়াই অক্ষে কি নেব, ওয়াই অক্ষে নেব হলো গণসংখ্যা। আচ্ছা, এরপরে বহুভুজ আঁকানোর ক্ষেত্রে আমরা তোমার কি নেব, শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমান। আমরা ওয়াই অক্ষে কি নেব, ওয়াই অক্ষে নেব হলো গণসংখ্যা। আচ্ছা, এর পরবর্তীতে আমরা অজীব রেখা, অজীব রেখার ক্ষেত্রে আমরা শ্রেণীসীমা নেব, শ্রেণীসীমা, শ্রেণী শ্রেণীসীমা নেব। আর কি নেব, আর এই ওয়াই অক্ষে নেব হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত, ক্রমযোজিত গণসংখ্যা। কোনটা, আয়তলের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এক্স অক্ষে। হ্যাঁ, অবিচ্ছিন্ন শ্রেণী, একই কথা। এখন এক্স অক্ষ একটা চিনে রাখো, এই যে এইটা হচ্ছে আমার এক্স অক্ষ আর এইটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। তো এক্স অক্ষে তুমি আয়তলেখে কি নিবা, এক্স অক্ষ অনুযায়ী, মানে এই পাশে নিবা অবিচ্ছিন্ন শ্রেণী, এই পাশে নিবা গণসংখ্যা। বহুভুজে এই পাশে নিবা অবিচ্ছিন্ন শ্রেণী, এই পাশে নিবা গণসংখ্যা। অজীব রেখায় এই পাশে নিবা অবিচ্ছিন্ন শ্রেণী, এই পাশে নিবা হচ্ছে গণসংখ্যা। বোঝা গেছে? যদি তোমার আয়তলেখ আঁকাতে বলে তাহলে এই পাশে কি নিবা, এই যে এক্স অক্ষ বরাবর নিবা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী, আর ওয়াই অক্ষ বরাবর নিবা গণসংখ্যা। বহুভুজ যদি আঁকাতে দেয় তাহলে এক্স অক্ষ বরাবর নিবা হচ্ছে শ্রেণীর মধ্যমান, আর ওয়াই অক্ষ বরাবর নিবা গণসংখ্যা। অজীব রেখা যদি আঁকাইতে দেয় তাহলে এক্স অক্ষ বরাবর নিবা কি, এক্স অক্ষ বরাবর নিবা হচ্ছে শ্রেণী সীমা, আর ওয়াই অক্ষ বরাবর নিবা ক্রমযোজিত গণসংখ্যা। বোঝা গেছে বলো তো? আচ্ছা, আয়তলেখ যদি আঁকাতে বলে তাইলে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নিবা হচ্ছে এক্স অক্ষ বরাবর, আর গণসংখ্যা নিবা ওয়াই অক্ষ বরাবর। আর বহুভুজ যদি আঁকাইতে বলে দেন শ্রেণী মধ্যমান নিবা হলো এক্স অক্ষ বরাবর, আর গণসংখ্যা নিবা ওয়াই অক্ষ বরাবর। আর অজীব রেখা যদি আঁকাইতে বলে তাইলে শ্রেণীর সীমা নিবা এক্স অক্ষ বরাবর, আর ক্রমযোজিত গণসংখ্যা নিবা ওয়াই অক্ষ বরাবর। বোঝা গেছে? তো আমাদের মোটামুটি মানে থিওরি, থিওরি যা যা পড়া ছিল সব পড়ানো হয়ে গেছে। থিওরি এর বাইরে আর কিচ্ছু নেই। এবার আমাদের গুপগাপ ম্যাথ করতে হবে। কি কি হলো, বলো। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু 6 ডিগ্রি হবে আমি জানি। 5 মিনিট। আচ্ছা, তোমাদের জন্য আমি এক্সাম বানাই, তোমরা লিখতে লাগো। তাহলে কালকে কিন্তু তোমাদের কি হবে, 30টা এক্সাম, 30টা এমসিকিউর এক্সাম থাকবে। বুঝছো? কোন কোন চ্যাপ্টার হবে আমি তোমাদেরকে এখনই বলে দিচ্ছি। 1 নম্বর আমি লিখে লিখে দিই, দাঁড়াও। আহ প্রথমত আমাদের 1 নম্বর হলো সেট ফাংশন, 1 নম্বর হলো সেট, এটার পরীক্ষা হবে। বুঝছো? দ্বিতীয় অধ্যায় সেট, সেট ফাংশন, সেট ফাংশন থেকে আমরা প্রশ্ন করব। সেট ফাংশন থেকে কয়টা প্রশ্ন করবে, একটা, দেন দুইটা, then তিনটা, তিনটা প্রশ্ন। আহ, এই এতগুলা কামে প্রশ্ন আসছে। এই নিশাত, আজকে তুমি পরীক্ষা দিছো বায়োলজি? কেন? ফার্স্ট বায়োলজি পরীক্ষাটা দাও, কোনো কাহিনী করা লাগবে না।
আচ্ছা, তো একটা, দুইটা, তিনটা, চারটা হয়ে গেছে, চারটা। এর পরবর্তীতে সেট ফাংশন, সেট ফাংশনের পরে বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক রাশি থেকেও প্রশ্ন দিবে। কি অর্ধেক পথে পথে বাদ হয়ে গেছে? না না, সবই পড়ানো হয়েছিল তো, শুধু 3.5 হয়েছিল না, 3.5-এর থেকে প্রশ্নও থাকবে না। আচ্ছা, এরপরে ত্রিকোণমিতিক অনুপাত, এইটা থাকবে। অনুপাত, অনুপাত থেকে দিতে হবে। কি? কেন, আমি মুখ দিয়ে বলছি, তোমরা লিখছো না? আর পরিমিতি, পরিমিতি থেকে প্রশ্ন হবে। 100% করাইছি। আচ্ছা, এরপরে পরিসংখ্যান। তাইলে 1 নম্বর হচ্ছে সেট, তারপরে বীজগণিত, এরপরে হচ্ছে তোমার ত্রিকোণমিতি, মিতি, পরিমিতি, অনুপাত সমানুপাত, এরপরে হচ্ছে আহ তোমার হচ্ছে পরিসংখ্যান। এই চ্যাপ্টার গুলার পরীক্ষা হবে কালকে। এই চ্যাপ্টার গুলার পরীক্ষা হবে, আমি কিন্তু প্রশ্ন আমার রেডি করা হয়ে গেছে। প্রশ্ন এখনই আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আর দেখো, আমাদের পরিসংখ্যান, পরিসংখ্যানের যে ব্যাপারটা সেটা হলো, আজকে আমরা যেগুলা শিখলাম সেগুলো হলো খুবই বেসিক জিনিসপাতি, বুঝছো? আমরা পরিসংখ্যানের ম্যাথ, নেক্সট দিন থেকে পরিসংখ্যানের যত কোয়ালিটির ম্যাথ আসতে পারে প্রত্যেকটা ম্যাথ আমরা দেখবো, বুঝতে পারছো? যত ম্যাথ আসতে পারে। আমি, বলো। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি দিচ্ছি। আর হচ্ছে আমি কিন্তু নেক্সট দিন অবশ্যই তোমার এই পরিসংখ্যানের ম্যাথ গুলা, সবগুলা ম্যাথ ধরে ধরে করাবো, বুঝছো? তোমাদের 30টা প্রশ্ন, সময় থাকবে হচ্ছে 29 মিনিট। নিশাতের জন্য 10 মিনিট, নিশাতের জন্য 10 মিনিট, সবার জন্য 30 মিনিট। আচ্ছা, তো পরীক্ষা হয়ে গেছে, দেন আমি তোমার প্রশ্নগুলা পাঠাই দিচ্ছি। কোথায়? ফার্স্টে পাঠাই দেবো হচ্ছে মোহনার কাছে দিই।
আচ্ছা, মনের কাছে দিছি, দেন এইটা আবার সবার কাছে দিই। কি? আমার হাতের লেখা এত খারাপ হয়ে গেছে, কি অবস্থা! হাতের লেখার অনুযায়ী আমার ডাক্তার হওয়া উচিত ছিল, কিন্তু দেখো ইঞ্জিনিয়ার হয়ে গেছে। তো এখন কথা হলো সেট, বীজগণিত, ত্রিকোণমিতি, এরপরে পরিমিতি, এরপরে অনুপাত সমানুপাত, এরপরে পরিসংখ্যান, এগুলো। হ্যাঁ, কেবলই পড়া শুরু করেছি, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, বুঝছো? কি? বলো। কি? বলো। 3.1, 2, 3, 4। চার। চার খুবই সহজ, ওখান থেকে এমসিকিউ খুব কমই আসে, তো কালকেও কমই আসবে। এই হ্যাঁ, হ্যাঁ, করাইছি করাইছি করাইছি। চার হচ্ছে তোমার ইয়া, ওই যে কি বলে, তোমার ওইটাকে কি বলে জানো, ওই মিডিল টার্ম, তারপরে ওই ইয়া বের করা, ওই যে উৎপাদক বিশ্লেষণ করাইছি। বলো। হ্যাঁ, আর কি? না মানে, এইটা তো আজকে বেসিক পড়ালাম, দেন তোমার নেক্সট ক্লাসে আমি তোমার এই চ্যাপ্টারের ম্যাথ করাবো, তাইলে তাহলে কি বলছো? পুরো বইটা শেষ কিনা? না না না, আমাদের সিলেবাস যেটা শেষ হয়েছে সেটা হলো আমাদের, আমাদের তো এগুলা শেষ, আর আমাদের জ্যামিতি বাকি, জ্যামিতি করলে আমাদের সব শেষ হয়ে যাবে, বুঝছো? আমাদের জ্যামিতি গুলো আমরা বাঁচায় রাখছিলাম। হ্যাঁ, কোনটা? হ্যাঁ হ্যাঁ, আমাদের আমাদের ইয়ে করো, আমাদের জ্যামিতি তো এখনো বাকি আছে বাবা, আমি বই শেষ না করে ছাড়ছি না তোমাদের, কারণ এখনো জ্যামিতি বাকি আছে, দুই চলক বিশিষ্ট সমীকরণ করাইতে হবে। চিন্তা করো না, আমার কি কি বাদ আছে সেগুলো আমার মাথায় আছে, তুমি চিন্তা করো না, বুঝছো? হ্যাঁ, তো আমি ওই বৃত্ত করাচ্ছি না, তার কারণ হলো বৃত্ত আমার কম্পাস টম্পাস দিয়ে আঁকাইতে হবে, তো আমি এই কম্পিউটারের উপরে তোমার ওই কম্পাস আনার চেষ্টা করছি, বুঝছো? আমি হয়তো বা 2-1 দিনের মধ্যে সফল হইলেই ওইটা দেখাবো, বুঝছো? এই জন্য। বলো। ত্রিকোণমিতি পাইছে?